সহিংসতায় সকল আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। প্রয়োজনে আয়ের ব্যবস্থা। নরসিংদীতে পোড়ানো হয়েছে শত কোটি টাকার সম্পদ। হামলা ভাঙচুর থেকে রেহাই পায়নি বেসরকারি স্থাপনা। এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নেপথ্য কারিগর সজীব ওয়াজেদ জয় স্মার্ট দেশ করতে রেখে যাচ্ছেন ভূমিকা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে, সঙ্গে থাকছে ইসরাত জাহান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে ভালোবাসার শহরে অলিম্পিকের বর্ণিল উদ্বোধন, নদীর বুকে অভিনব উদ্ভাবনী আয়োজন। সাম্প্রতিক সহিংসতায় যারা আহত হয়েছেন দলমত নির্বিশেষে তাদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে। প্রয়োজনে তাদের আয়ের পথ করে দেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব দাবি মেনে নেওয়ার পরও এই আন্দোলন জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে কিনা এমন প্রশ্নও রাখেন প্রধানমন্ত্রী। রিপোর্ট প্রণব চক্রবর্তীর। কোটা আন্দোলনের সহিংসতায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহতদের চিকিৎসার সার্বিক খোঁজ নেন প্রধানমন্ত্রী। এ সময় বেশ আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। পরে গণমাধ্যমে তিনি বলেন, যাদের দেশের মানুষের প্রতি কোনো মায়া নেই তারাই কেবল এমন ন্যাক্কারজনক কাজ করতে পারে। কারণ তাদের কি শাটডাউন, যার ফলে যে রাস্তায় রাস্তায় বাধা দেওয়া, অ্যাম্বুলেন্স নিতে গেলেও বাধা, সময় মতো চিকিৎসা করতেও দেবে না। আমার প্রশ্ন যে এতে কি অর্জনটা কি হলো? চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার করে যাচ্ছে এবং করবে। চিকিৎসা শেষে তাদেরকে অন্তত তাদের আয় রুজির ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা করব। কাজে আমি মানুষকে মানুষ হিসেবে দেখি। এখানে দল মত নির্বিশেষে সকলের জন্যই আমি কাজ করি। আমি যা করি সব মানুষের জন্যই করি। আমি এখানে কোনো এটা চিন্তা করি না কে আমার সমর্থন দেয় না দেয়, সেটা আমি চিন্তা করি না। আন্দোলনের প্রেক্ষিতগুলোর রেশ টেনে প্রধানমন্ত্রী বলেন, চাকুরিতে কোটার সব দাবি মেনে নেয়ার পরও আন্দোলনের পিছনে কোনো উদ্দেশ্য আছে কিনা সেটিই দেখার বিষয়। এত হাত কাটা, রক কাটা, পা কাটা আমাদের ছাত্রলীগের ছেলেদের খালি চট্টগ্রামে সেই 6 তলা থেকে ফেলে দেওয়া, তাদের রক কেটে দেওয়া, পড়ে যাওয়ার পরেও তাদের হামলা। এ কোন ধরনের বর্বরতা? সকলে ঐক্যবদ্ধ হতে হবে এই বর্বরতার বিরুদ্ধে আর এই ধরনের জঘন্য ঘটনার বিরুদ্ধে। আমরা তো সব দাবি মেনেই নিয়েছি, তারপরে আবার কেন? সেটাই আমার প্রশ্ন। এটিকে জঙ্গিবাদকে সুযোগ করে দেওয়ার জন্য? বর্তমান পরিস্থিতি মোকাবিলায় দেশবাসীকে সর্বক্ষণ পাশে চান সরকার প্রধান। মানুষের জীবন যেন শান্তি আসে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। দিনে দিনে স্বাভাবিক হয়ে আসছে পরিস্থিতি, জনজীবনে ফিরছে স্বস্তি। রাজধানীর খবরাখবর জানবো সহকর্মী মানিক শিকদারের কাছ থেকে। কারফিউর 8ম দিনে আজও সকাল 8টা থেকে 5টা পর্যন্ত শিথিল করা হয়েছে এবং যার ফলে আমরা ভোর থেকেই দেখেছি সাধারণ যারা মানুষ আছে, পথচারী আছে এবং যারা কর্মজীবী আছে তারা কিন্তু পথে বের হয়ে গেছেন। আমরা দেখেছি যে অসংখ্য গণপরিবহন রাস্তায় চলছে, অর্থাৎ কারফিউর মধ্যে যে একটা বিধিনিষেধ থাকে সেই বিধিনিষেধটা আজকে খুব একটা চোখে পড়ছে না। এমনকি মোড়ে মোড়ে সেনাবাহিনীর যে তল্লাশি টহল সেটাও সকাল থেকে খুব একটা চোখে পড়েনি। কারণ বাজার এলাকায় আমরা দেখেছি প্রচুর গণপরিবহন চলছে, বাস চলছে, ব্যক্তিগত গাড়িগুলো চলছে, সিএনজি চালিত অটোরিকশা, রিক্সা, ভ্যান এগুলো তো আছেই। তবে সাধারণ মানুষের কাছে এখনও একটা হতাশার বিষয়, মেট্রো রেল চলছে না। অর্থাৎ আপনার এই সময় সকাল 9টার সময় আমরা যদি দেখি অফিসগামী মানুষের প্রচণ্ড ভিড় থাকে, কিন্তু গত এক সপ্তাহ ধরে কিন্তু সেই ভিড়টি নেই। একটা শুনশান নীরবতা
মেট্রো রেলের মধ্যে। আপনি জানেন যে 10 নম্বর এবং কাজীপাড়া রেল স্টেশন, এই দুটি স্টেশনের উপর যে হামলা, যে সহিংস হামলা করা হয়েছে, সেই হামলার কারণে মেট্রো রেলের প্রায় 500 কোটি টাকার উপরেও ক্ষয়ক্ষতি হয়েছে, যার ফলে মেট্রো রেল আপাতত বন্ধ করে রাখা হয়েছে। তবে মেট্রো রেল কর্তৃপক্ষ যেটা বলছেন, খুব শিগগিরই উত্তরা মতিঝিল রুটের চলাচল শুরু হবে। এছাড়া যেটা যদি আমরা বলি, কর্মজীবী যারা মানুষ আছে তারা যার যার কাজে ফিরে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। অনেকেই দোকানপাট ইতিমধ্যে খুলে দিয়েছেন। আমরা দেখেছি বিভিন্ন মার্কেটে খোলা হয়েছে, কাঁচা বাজার তো খোলা আছে, এবং সবাই যার যার কর্মস্থলে গিয়ে কাজ করতেই আগ্রহী। অর্থাৎ সবাই চাচ্ছে খুব দ্রুত যেন একটা স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে এবং সবাই, দেশের সবাই যেন একটা শান্তিপূর্ণ মনোভাব নিয়ে তারা এগিয়ে যায়। তো এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। কোটা সংস্কার আন্দোলনে ভর করে বিএনপি জামায়াতের হামলা, ভাঙচুর, আগুনের শিকার হয়েছে নরসিংদীর 9টি সরকারি দপ্তর। পুড়িয়ে দেওয়া হয় শত কোটি টাকার সরকারি সম্পদ। হামলাকারীদের মূল লক্ষ্য ছিল জেলা প্রশাসক, পুলিশ সুপারের কার্যালয় সহ প্রশাসনিক বিভিন্ন স্থাপনা। হামলা ও ভাঙচুর থেকে রক্ষা পায়নি বেসরকারি প্রতিষ্ঠানও। নরসিংদী প্রতিনিধি মাখন দাসের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ধ্বংসস্তূপের এই দৃশ্য নরসিংদীর বিভিন্ন সরকারি দফতরের। গত 19 জুলাই দুর্বৃত্তদের ব্যাপক হামলা, ভাঙচুর, অগ্নিকাণ্ডে ধ্বংসস্তূপে পরিণতের পাশাপাশি স্থবির হয়ে পড়ে কর্মচঞ্চল এসব সরকারি কার্যালয়। এদিন আগুন দেয়া হয় নরসিংদী জেলা কারাগার, জেলা পরিষদ, হাইওয়ে থানা, পুলিশ ফাঁড়ি, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ ভবন, মাধবদী পৌরসভা কার্যালয়, মাধবদী ডাকঘর, কৃষি বিপণন কার্যালয় সহ আরও স্থাপনায়। পাশাপাশি বেসরকারি ব্যক্তিগত প্রতিষ্ঠান এবং বেশ কয়েকটি যানবাহনেও আগুন দেয় নাশকতাকারীরা। লাঠি ভিতরে ঢুকে তালা বাইরে ভাঙ্গা ভিতরে ঢুকে যা আছে গ্লাস সব এই ভবনের একটা ভাঙ্গা করে না আগুন লাগা করা দিচ্ছে। আমাদের কৃষি বিপণন অধিদপ্তরে 300 থেকে 400 জন মানুষ এসে ভাঙচুর হামলা চালায়। পৌরসভার যা কিছু আছে প্রায় সব কিছুই নষ্ট হয়েছে, ইলেকট্রনিক জিনিস কিছুই নেই। তাড়াতাড়ি সন্ত্রাসী বাহিনীর বিচার হোক, আমাদের পৌরসভার জরুরি অবস্থানে যেমন আগের মতো রূপ ধারণ করে ফিরে আসে। নরসিংদীর ইটাখোলা থেকে মাধবদী পর্যন্ত 20 কিলোমিটার এলাকা পরিণত হয় ধ্বংসস্তূপে। রেহাই পায়নি ব্যক্তিগত অফিস, বাড়িঘর সহ অন্যান্য স্থাপনা। করা হয় লুটপাট। পুরাটা হোটেলেই মনে করেন যে বাংচুর করে যা কিছু ছিল সব নিয়ে গেছে, টিভিগুলা নিয়ে গেছে, কিছু বাংচুর করে গেছে, এয়ারকনের কম্প্রেসার নিয়ে গেছে। পৌরসভার এই গেট ভেঙে তারা ভিতরে ঢুকে এই পৌরসভা, আপনারা দেখতে পাচ্ছেন পৌরসভা যে কি তাণ্ডব চালিয়েছে, 6 কোটি 2 লক্ষ টাকা পৌরসভার ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলা করা হয়েছে পরিকল্পিতভাবে। এর সাথে কোনোভাবেই সাধারণ শিক্ষার্থী জড়িত ছিল না। এটা কোনো অপশক্তির কাজ। এটা এই তাণ্ডব যারা চালিয়েছে তারা একেবারেই বর্বরোচিত একটি তাণ্ডব চালিয়েছে। বিশেষ করে নরসিংদীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে জেলখানার গেট ভেঙে এইভাবে সকল কয়েদিদেরকে পালিয়ে যাওয়ার যে সুযোগ করে দিয়েছে, এটি রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। দেশের একজন নাগরিক হিসেবে অবশ্যই আমাদেরকে এটা আহত করেছে। আমরা সকলে কষ্ট পেয়েছি, যেটা কোনো ক্রমে কাম্য ছিল না। কারণ আন্দোলন থেকে সেটা একটা ভিন্ন রূপে কিন্তু রূপান্তরিত হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ 100 কোটি টাকারও বেশি। পুলিশ বলছে অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে। ক্ষয়ক্ষতি আরও অনেক বেশি, আমাদের ধারণার চেয়ে বেশি। সেই পরিপ্রেক্ষিতে এখন বর্তমানে আমরা ক্ষয়ক্ষতির এই চিত্রটা আমরা নিরূপণের কাজ করছি। ফাইনালাইজড এখনও হয়নি, তবে আমরা বুঝতে পারছি সেটা আসলে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি এখানে হয়েছে। এবারের যে আক্রমণ, তাদের মূল টার্গেট ছিল এই পুলিশ, তার পাশাপাশি সরকারের যত স্থাপনা আছে, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে, সেগুলোতে আমাদের প্রতিটি থানায় প্রায় তারা আক্রমণ চালাতে চেষ্টা করেছিল। হামলা, ভাঙচুর, আগুন দেওয়ার ঘটনায় 11টি মামলা হয়েছে। এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 164 জনকে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
ছাত্ররা নয়, জামাত শিবির এবং তাদের প্রশিক্ষিত ভাড়াটে সন্ত্রাসীরা কোটা আন্দোলনের আড়ালে দেশ জুড়ে নাশকতা চালিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা পোস্টে 1 মিনিট 26 সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন সজীব ওয়াজেদ জয়। 26 জুলাই দেয়া এই পোস্টে তিনি লিখেছেন, সন্ত্রাসীদের বিভৎসতা বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না। বাংলাদেশের শিক্ষার্থীরা সন্ত্রাসী নয় বলেও মন্তব্য করেন বঙ্গবন্ধুর দৌহিত্র। চুয়ান্ন বছরে পদার্পণ করলেন জাতির পিতা দৌহিত্র এবং আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। ৭১ সালের এই দিনে জন্ম নেন প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা, ডিজিটাল বাংলাদেশের নেপথ্যের এই কারিগর। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। তখন দেশ জুড়ে চলছে মুক্তিযুদ্ধ। 1971 সালে তেমনই একদিন 27 জুলাই পরমাণু বিজ্ঞানী ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনা দম্পতির ঘর আলো করল ফুটফুটে এক শিশু। দেশ স্বাধীনের পর প্রিয় হাসুর প্রথম সন্তানের নাম মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু রাখলেন জয়। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সময় মা ও বাবার সঙ্গে ছিলেন জার্মানিতে। মা শেখ হাসিনা ভারতে ছিলেন রাজনৈতিক আশ্রয়ে, তাই শিক্ষার হাতে খড়ি সেখান থেকেই। পরে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক এবং হার্ভার্ড থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন সজীব ওয়াজেদ জয়। রক্তে আছে রাজনৈতিক জয়। রক্তের বহমান ধারায় 2007 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে নির্বাচিত হন ইয়ং গ্লোবাল লিডার। ভোটারদের আকৃষ্ট করতে তাঁর পরিকল্পনায় 2008 সালের সংসদ নির্বাচনের প্রচারে বাংলাদেশ আওয়ামী লীগ যোগ করে ডিজিটাল বাংলাদেশ স্লোগান। আজকে তথ্য প্রযুক্তিতে দেশের যে বিপ্লব, তার সবই হয়েছে শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জয়ের হাত ধরেই। আসলে নিজের মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে আর দেশপ্রেম থাকে, তাহলে কিন্তু নিজের দেশের জন্য সবকিছু করা, নিজের দেশের মানুষের জন্য সবকিছু করা সম্ভব। দেশ জুড়ে দ্রুতগতির ইন্টারনেট সেবা, ডিজিটাল ব্যাংকিং, ই-কমার্স, মোবাইল ব্যাংকিংয়ে শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, করোনা টিকার নিবন্ধন কার্যক্রমের পেছনে রয়েছে সজীব ওয়াজেদ জয়ের সুনির্দিষ্ট পরিকল্পনা আর পরামর্শ। মহাকাশে আজ বাংলাদেশের যে নিজস্ব স্যাটেলাইট, তার সবটুকুই তিনি করেছেন মনে প্রাণে। জয় সক্রিয় রাজনীতিতে নাম লেখান 2010 সালে। ওই বছরের 25 ফেব্রুয়ারি পিতৃভূমি রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসেন সজীব ওয়াজেদ জয়। আজ তারুণ্যের জয়গানে অনন্য নাম সজীব ওয়াজেদ জয়। তার চিন্তার ফসল লেটস টক, পলিসি ক্যাফে, ইয়ং বাংলা, সিআরআই প্রশিক্ষণ ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তরুণদের প্রেরণায়। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। নিচে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। ভালুকায় কয়েক কোটি টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও, সঞ্চয় হারিয়ে দিশেহারা আমানতকারীরা। আবার আমন্ত্রণ, দেখছেন সকাল 9টার 21 সংবাদ। ময়মনসিংহের ভালুকায় 500 সদস্যের কয়েক কোটি টাকা নিয়ে উধাও এক ভুইফোর এনজিও। ঘরের সম্পদ বিক্রি বা ধার দেনা করে গচ্ছিত টাকা হারিয়ে দিশেহারা সহজ সরল গ্রামবাসী। ভালুকা প্রতিনিধি এস.এম. জাহাঙ্গীরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভালুকা উপজেলার চাপুরবাড়ি গ্রামে প্রবাসী শাহজালালের বাড়ি ভাড়া নিয়ে 1 মাস ধরে কার্যক্রম চালাচ্ছিল বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি। স্বল্প সুদে মোটা অঙ্কের ঋণের প্রতিশ্রুতিতে স্থানীয়দের সঞ্চয় জমা রাখতে বলেন এনজিওটির কর্মকর্তা পরিচয়ধারী মামুন, মিন্টু, ইলিয়াস, জাহাঙ্গীর, ইসমাইল ও রত্না। ওই ঋণে স্বাবলম্বী হওয়ার আশায় কেউ ধার দেনা, আবার কেউ গৃহস্থলের প্রয়োজনীয় উপকরণ বিক্রি করে সঞ্চয় জমা রাখেন। 500 গ্রাহকের সঞ্চয়ের কয়েক কোটি টাকা নিয়ে উধাও হওয়ার পর তারা বুঝতে পারেন ওই 5 জন আসলে প্রতারক। বলছে যে আপনারা 10 জন 5 জনের এরকম করে গ্রুপ করে টাকা জমা দেন। আমরা সবাই এরকম টাকা জমা দিছি। 500 থেকে 600 লোক আসছিল,
যাদের কাছ থেকে 50,000 টাকা থেকে শুরু করে 10,000 টাকা বন্ধু নিয়েছে। 100 টাকা সুদে 50,000 টাকা এনে দিচ্ছি যাতে আমার ঋণটা আমি পরিশোধ করতে পারি। তাদের ফোন নাম্বারটা বন্ধ পাওয়ার পরে আমি তাৎক্ষণিক আরেকজনকে নিয়ে অফিসের সামনে আইছি, দিয়ে অফিসে তালা মারা। ভালুকা মডেল থানায় মামলা করেছেন প্রতারণার শিকার ভরাডুপা গ্রামের গৃহিণী জেবুন্নাহার রানী। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান থানার ওসি। ভুঁইফুর এনজিওটির অফিস পরিদর্শন করে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। যখন প্রতারিত হয়ে যায়, ঘটনা ঘটে যায়, তখন নজরে আসলে আমাদের করণীয় খুবই কমই থাকে। কারণ মামলা হয়, মামলা সাধারণভাবেও যদি তদন্ত হয়, ধরনের প্রতারণার মামলা দীর্ঘদিন সময় পর্যন্ত উদ্ধার করা, মানে আলামত সহ বিভিন্ন কিছু উদ্ধার করার জন্য সময় লেগে যায়। এ জাতীয় লেনদেন না করা সহ সচেতন হওয়ার পরামর্শ উপজেলা ও পুলিশ প্রশাসনের। যখন গ্রাহকরা টাকা দেয়, কোন সংস্থার কাছে টাকা দেয়, তারা যদি অন্তত একজন বা কেউ যদি এসে আমাদের কাছে অভিযোগ করে, যেহেতু এনজিওগুলো আমরা নিয়ন্ত্রণ করি। খুরশিদ আল মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সহিংসতায় সকল আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। প্রয়োজনে আয়ের ব্যবস্থা। নরসিংদীতে পোড়ানো হয়েছে শত কোটি টাকার সম্পদ, হামলা ভাঙচুর থেকে রেহাই পায়নি বেসরকারি স্থাপনা। এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের নেপথ্য কারিগর সজীব ওয়াজেদ জয় স্মার্ট দেশ করতে রেখে যাচ্ছেন ভূমিকা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।